আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রেসপিরেটরি ফিজিওলজি দ্বিতীয় ক্লাসটা শুরু করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা মেনলি রেসপিরেটরি অর্গান সম্পর্কে জেনেছিলাম। আজকের ক্লাসে আমরা রেসপিরেটরি অর্গানের যে মেইন ফাংশন রেসপিরেশন এবং রেসপিরেশন কীভাবে হয়, রেসপিরেশনের কত প্রকার টাইপস কী আছে এগুলো সম্পর্কে আমরা জানবো। তো রেসপিরেশন বোঝার আগে সবার আগে রেসপিরেশনের টাইপস বা রেসপিরেশন কীভাবে হয় এটা বুঝতে হলে সবার আগে আমাদেরকে বুঝতে হবে রেসপিরেশন জিনিসটা আসলে কী। সোজা বাংলা যদি আমরা বলি যে রেসপিরেশন মানে হচ্ছে অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা, তো এটাই তো আমরা জানি। তো তবে মেডিকেলীয় ক্ষেত্রে আসলে রেসপিরেশন ব্যাপারটা আরও একটু আরও একটু বড়, আমরা যতখানি চিন্তা করি ব্যাপারটা আরেকটু ভাস্ট। তো আমরা শুরু করি। এটা হচ্ছে যদি একটা ট্রাকিয়া হয়, ট্রাকিয়ার পরে এটা হচ্ছে ব্রঙ্কাস, ব্রঙ্কাসের পরে এটা হচ্ছে আমাদের সেই লাং। তো এখন নর্মালি কি হয়েছিল, আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছিলাম। বাতাস থেকে আমরা অক্সিজেন গ্রহণ করছিলাম। এই অক্সিজেন আমার লাংয়ের ভিতরে আসছিল। লাংয়ের ভিতরে কোথায় আসছিল? লাংয়ের ভিতরে আমার অ্যালভিওলিতে আসছিল। এটা ধরলাম আমার সেই লাংয়ের অ্যালভিওলি। এটা আমার লাংয়ের অ্যালভিওলি। তো অ্যালভিওলিতে এই অক্সিজেনটা আসছে। তো আমরা দেখছিলাম যে আসলে অ্যালভিওলির নিচে আমাদের পালমোনারি ভেসেল থাকে। এই সেই পালমোনারি ভেসেল, আমাদের পালমোনারি ক্যাপিলারি। তো নর্মালি এই অক্সিজেন পালমোনারি ক্যাপিলারিতে ঢোকে, তারপরে পালমোনারি ক্যাপিলারি আলটিমেটলি আমার ড্রেন করে আমার হার্টে গিয়ে, পালমোনারি ক্যাপিলারি পরবর্তীতে পালমোনারি ভেইনে কনভার্ট হয়ে এটা আমাদের যদি হার্ট হয়, তো একটা ডায়াগ্রামেটিক হার্টের একটা চিত্র। এটা আমাদের লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট অ্যাট্রিয়াম। এটা আমাদের রাইট ভেন্ট্রিকল, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা আমাদের লেফট ভেন্ট্রিকল। তো মেনলি পালমোনারি ক্যাপিলারি পালমোনারি ভেইন তৈরি করে আমাদের লেফট অ্যাট্রিয়ামে ড্রেন করছিল। তারপরে লেফট অ্যাট্রিয়াম থেকে আমাদের অক্সিজেনযুক্ত ব্লাড আমার কোথায় গেছিলো? আমাদের লেফট ভেন্ট্রিকলে গেছিলো। এই লেফট ভেন্ট্রিকল থেকে পরবর্তীতে অ্যাওর্টা তৈরি হয়েছিল। এটা যদি অ্যাওর্টা হয়, তো এই অ্যাওর্টা দিয়ে পরবর্তীতে আমার ব্লাড গেছিলো কোথায়? ব্লাড গেছিলো আমার বিভিন্ন টিস্যুতে। তো এই আমার ধরলাম টিস্যু। এই টিস্যুতে আমার সেই অক্সিজেনযুক্ত ব্লাড গেল। এখন আমরা তো খাবার খাই, খাবার খেলে আমরা জানি যে খাবারের মধ্যে গ্লুকোজ আছে। তো গ্লুকোজ তো টিস্যুর সেলের ভিতরেও থাকে, সব টিস্যুর সেলের মধ্যেই গ্লুকোজ থাকে। এই অক্সিজেন আর গ্লুকোজ এরা আমাদের সেই মেটাবলিজমের মাধ্যমে কি তৈরি করছিল? এরা মেটাবলিজমের মাধ্যমে তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখন কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি এখন কি হবে? এখন আমরা জানি যে আসলে টিস্যুর এক প্রান্তে যদি আমার আর্টারিয়াল এন্ড হয়, আরেক প্রান্তে অবশ্যই ভেনাস এন্ড থাকে। তো এই দিক দিয়ে আমরা ভেইন পাবো টিস্যুর, টিস্যুর এদিক দিয়ে ভেইন পাবো। তো ভেইনের মধ্যে পরবর্তীতে আমার এই কার্বন ডাইঅক্সাইড আমার ঢুকবে। এখন পরবর্তীতে এই ভেনাস ব্লাডের মাধ্যমে এই কার্বন ডাইঅক্সাইড এসে পৌঁছাবে কোথায়? এই কার্বন ডাইঅক্সাইড এসে পৌঁছাবে আমার রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়াম থেকে এই কার্বন ডাইঅক্সাইড চলে যাবে রাইট ভেন্ট্রিকলে, এবং এই কার্বন ডাইঅক্সাইড পরে রাইট ভেন্ট্রিকলের থেকে আমাদের পালমোনারি আর্টারির মাধ্যমে, পালমোনারি আর্টারির মাধ্যমে এইটা চলে যাবে আমাদের লাংয়ের যেই পালমোনারি ক্যাপিলারি আছে সেখানে। তো পালমোনারি আর্টারির মাধ্যমে এটা আমাদের অ্যালভিওলার ক্যাপিলারির ওখানে চলে গেল। তো এই জায়গায় ধরলাম একটা অ্যালভিওলার ক্যাপিলারি। এখানে আমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের পালমোনারি আর্টারির মাধ্যমে চলে আসলো। তারপরে পালমোনারি আর্টারি থেকে পরবর্তীতে এই কার্বন ডাইঅক্সাইড আমার এই অ্যালভিওলাইতে আসলো, এবং পরবর্তীতে অ্যালভিওলাই থেকে এই কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আমার বাইরের এনভায়রনমেন্টে চলে গেল। তো এই যে হোল প্রসেসটা আমরা বললাম যে আসলে অক্সিজেন ঢুকলো, তারপরে সেলের ভিতরে গেল কোনো একটা প্রসেসের মাধ্যমে, এবং আলটিমেটলি আবার কার্বন ডাইঅক্সাইড হিসাবে এনভায়রনমেন্টে ফিরে আসলো। এই টোটাল প্রসেসটাকে আমরা বলবো রেসপিরেশন। এই টোটাল প্রসেসটাকে আমরা কি বলবো? রেসপিরেশন। ঠিক আছে, তো রেসপিরেশন তো বুঝছো আশা করি। তো এখন রেসপিরেশনের ডেফিনেশনটা কী হবে আমরা যদি একটু দেখি, আমরা যদি এই প্রসেসটা মনে রাখি তাহলে হয়তো বা রেসপিরেশনের ডেফিনেশন দিতে আমাদেরকে কষ্ট হবে না। তাও আমরা একটু দেখি যে রেসপিরেশনের ডেফিনেশনটা কী। তো রেসপিরেশনের ডেফিনেশন ইট ইজ এ ফিজিওলজিক্যাল প্রসেস, একটা প্রসেস তো অবশ্যই ফিজিওলজিক্যালি তো বডিতে ঘটছে। ইট ইজ এ ফিজিওলজিক্যাল by which oxygen is transported
দেখো অক্সিজেন কোথায় গেছিলো, অক্সিজেন হচ্ছে বাইরের অ্যাটমসফিয়ার থেকে হচ্ছে আমার সেল পর্যন্ত গেছিলো, ঠিক আছে। তো ট্রান্সপোর্টেড ফ্রম অ্যাটমসফিয়ার টু সেল। সেলে তারপর হচ্ছে কী হয়েছিল, সেলে হচ্ছে অক্সিডেশন হয়েছিল না, যে মেটাবলিজম, গ্লুকোজ আর অক্সিজেনের যে বিক্রিয়া, এটাই তো অক্সিডেশন নামে আমরা পরিচিত। এই যে এই বিক্রিয়াটা, এটাই তো আমাদের হচ্ছে অক্সিডেশন। হ্যাঁ, এটাকে আমরা কী বলবো, অক্সিডেশন। তো এখন অক্সিডেশন যেহেতু হয়েছিল, তো এখন তাহলে আমরা কী বলবো, ফর অক্সিডেশন। এখন এই জায়গায় অক্সিডেশন কার হয়েছিল, অক্সিডেশন হয়েছিল এই যে গ্লুকোজের না, গ্লুকোজেরই তো অক্সিডেশন হয়েছিল। তো এই কারণে হচ্ছে অক্সিডেশন অফ ইনজেস্টেড ফুড। মানে আমি গ্লুকোজ তো এই জায়গায় মানে বোঝানোর জন্য বলছি, এখানে গ্লুকোজের জায়গায় লিপিড হতে পারে, ফ্যাট হতে পারে, সব কিছুই হতে পারে, বাট আমি বোঝানোর জন্য গ্লুকোজ বললাম। বাট হচ্ছে ইনজেস্টেড ফুড যে কোনো ফুডেরই হতে পারে। তারপর হচ্ছে ফুড ম্যাটেরিয়াল অ্যান্ড, এখন দেখো তোমার হচ্ছে অক্সিডেশনের পরে কি আমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো না এই জায়গায়। এই কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে কি আমার হচ্ছে ভেনাস ব্লাডের মাধ্যমে আমার হচ্ছে প্রথমে হার্টে আসছিলো, হার্ট থেকে পরে লাঙে গেল, এবং আলটিমেটলি লাং থেকে কোথায়, অ্যাটমসফিয়ারে তো ফিরে গেল। তো এবং অ্যান্ড কী হলো, এলিমিনেশন, মানে বাদ দেওয়া, কাকে বাদ দিয়েছি, CO2 কার্বন ডাইঅক্সাইডকে, ফ্রম সেল টু অ্যাটমসফিয়ার, সেল থেকে তো বের করছে কার্বন ডাইঅক্সাইড, সেলে আমি অ্যাটমসফিয়ারে ফেরত দিছি, ফ্রম সেল টু অ্যাটমসফিয়ার। এখন দেখো এই যে পুরো ছবিটাই তো একটা রেসপিরেশনের ছবি, বাট এখন রেসপিরেশনের আমরা মানে রেসপিরেশনকে আমরা টোটালি কিছু ভাগে বিভক্ত করতে পারি, যে আসলে রেসপিরেশন বিভিন্ন টাইপে আমরা বিভক্ত করতে পারি টোটাল প্রসেসটাকে। নর্মালি দেখো আমরা যদি এই পার্টটুক দেখি, হ্যাঁ, যে আমি যেটা গোলাপি মার্কিং করে দিয়েছি, আমরা যদি এই পার্টটুকের দিকে দেখাই, দেখো এখানে হচ্ছে আমার জাস্ট কী হয়েছে, আমাদের হচ্ছে লাংয়ের মধ্যে হচ্ছে অক্সিজেন ঢুকছে এবং লাং থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে, ঠিক আছে। তো লাংয়ের মধ্যে অক্সিজেন ঢুকছে আর লাং থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়েছে, এই পার্টটুকুকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। এবং এরপরে দেখো তোমার হচ্ছে আমার কি হলো, তোমার হচ্ছে এই অক্সিজেনটা সেলে গেল এবং সেল থেকে হচ্ছে আমার মানে ইউটিলাইজেশন হয়ে আবার কার্বন ডাইঅক্সাইড হিসাবে ফিরে আসলো, ঠিক আছে। মানে লাংয়ের ক্যাপিলারিতে ঢোকার পরে মানে হচ্ছে আমার এই যে অক্সিজেন, এই যে ক্যাপিলারিতে ঢুকছে, এর পরের ঘটনা থেকে শুরু করে এই ক্যাপিলারিতে কার্বন ডাইঅক্সাইড যে আসছে, এই ঘটনার মধ্যবর্তী জায়গাটুকু হচ্ছে আমার ইন্টারনাল রেসপিরেশন। মানে হচ্ছে আমরা বলতে পারি যে আসলে এই পার্টটুকু আমাদের হচ্ছে তাহলে কিসের অংশ, ইন্টারনাল রেসপিরেশন। তো এখন তো আমরা এক্সটার্নাল রেসপিরেশন এবং ইন্টারনাল রেসপিরেশনটা বুঝলাম। এখন দেখো আমরা এক্সটার্নাল রেসপিরেশনকে আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। নর্মালি কী হয় দেখো, এক্সটার্নাল রেসপিরেশনের একটা ছবি যদি আমরা আঁকি, মনে করো হচ্ছে ট্রাকিয়া, এই যে ব্রঙ্কাস, এই লাং, এই হচ্ছে আমাদের একটা লাং। তো এক্সটার্নাল রেসপিরেশনে কী হয়েছিল, আমার হচ্ছে অক্সিজেন ঢুকছিল, এদিক দিয়ে হচ্ছে অক্সিজেন ঢুকছিল, আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে এদিক দিয়ে বের হয়ে গেছিলো নাকি, এটাই তো আমার হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। এখন এক্সটার্নাল রেসপিরেশনে যখন অক্সিজেন ঢুকতেছে, মানে হচ্ছে বাতাস ঢুকতেছে, তো লাং বড় হচ্ছে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ইন্সপিরেশন। আবার দেখো কার্বন ডাইঅক্সাইড যখন বের হচ্ছে, বাতাস লাং থেকে বের হচ্ছে, লাং ছোট হচ্ছে, এই ঘটনাকে আমরা বলবো এক্সপিরেশন। তো এখন তো আমরা ইন্সপিরেশন এবং এক্সপিরেশন বলতে কী বুঝি, ইন্সপিরেশন মানে হচ্ছে আমাদের অক্সিজেন ইনজেকশন বা হচ্ছে অক্সিজেন বডিতে নিলাম সেটা, আর হচ্ছে এক্সপিরেশন বলতে কী বুঝি, CO2 বা কার্বন ডাইঅক্সাইড এলিমিনেশন। কোথা থেকে এলিমিনেশন, ফ্রম দ্য লাং, আর ইনজেকশন ইন দ্য লাং। সেলের মধ্যে ইনজেকশন হলে ওটা কিন্তু আর মানে হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশনের মধ্যে পড়বে না, ওটা ইন্টারনাল রেসপিরেশনে চলে যাবে। যাই হোক ওই কথা না বলি, আর ইনজেকশন ইন দ্য লাং। তারপরে আমরা এক্সটার্নাল রেসপিরেশন তো বুঝলাম, এক্সপিরেশন ইন্সপিরেশন আমরা বুঝলাম। তো এখন হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে ইন্টারনাল রেসপিরেশনে কী হয়। তো ইন্টারনাল রেসপিরেশন শুরু হয়েছিল কোথা থেকে, আমাদের হচ্ছে এটা যদি অ্যালভিওলি হয়, অ্যালভিওলের নিচে এই জায়গায় ছিল অ্যালভিওলার ক্যাপিলারি, এই অ্যালভিওলার ক্যাপিলারিতে হচ্ছে অক্সিজেন আসছিল, এই অক্সিজেন পরবর্তীতে আমার সেলে গেছিলো, সেলে হচ্ছে অক্সিজেন প্লাস গ্লুকোজ বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছিল,
এই কার্বন ডাইঅক্সাইড পরবর্তীতে হচ্ছে আমার ভেনাস ব্লাডের মাধ্যমে আবার এই জায়গায় আসছিল CO2 এবং অ্যালভিওলার ক্যাপিলারি থেকে পরবর্তীতে হচ্ছে অ্যালভিওলিতে গেছিলো, অ্যালভিওলো থেকে হচ্ছে বেরোছিল। ঠিক আছে, এটা হচ্ছে আমার টোটাল ইন্টারনাল রেসপিরেশন। তো ইন্টারনাল রেসপিরেশনকে তাহলে আমরা ডিফাইন কীভাবে করব? তো ইন্টারনাল রেসপিরেশনের ডিফিনেশন এই প্রসেসটা কি? এই প্রসেসটা হচ্ছে আমার ইন্টারনাল রেসপিরেশন। ইন্টারনাল রেসপিরেশন। তো এখন এর ডেফিনেশন আমি কি দিব? এর ডেফিনেশন হচ্ছে ইউটিলাইজেশন অফ দ্য অক্সিজেন। আমরা তো অক্সিজেনটা ব্যবহার করছি, ঠিক আছে? তো ইউটিলাইজেশন অফ দ্য অক্সিজেন অ্যান্ড প্রোডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড বাই সেল, মানে সেলই তো অক্সিজেনটাকে ব্যবহার করছে আর কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার মানে হচ্ছে তৈরি করছে। অ্যান্ড দ্য, এবং সেল থেকে এটা কোথায় গেছিলো? এটা ব্লাডে গেছিলো না? তো অ্যান্ড দ্য গ্যাসিয়াস এক্সচেঞ্জ বিটুইন সেল অ্যান্ড ফ্লুইড। সেল অ্যান্ড ফ্লুইড, মানে ফ্লুইড মানে তো হচ্ছে ব্লাড। তো আমরা ইন্টারনাল রেসপিরেশন বলতে কী বুঝলাম? সেল হচ্ছে আমার এই যে অ্যালভিওলা থেকে আসা অক্সিজেন এটা ব্যবহার করছে, ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করছে, এবং সেল এই অক্সিজেনটা নিচে থেকে, এই অক্সিজেনটা নিচে হচ্ছে আমার এই ব্লাড থেকে। আবার এই যে কার্বন ডাইঅক্সাইড যেটা উৎপন্ন হয়েছে, কার্বন ডাইঅক্সাইডও দিছে কোথায়? ব্লাডেই তো দিছে। তো এই কারণে হচ্ছে এটা হচ্ছে আমার টোটালি ইন্টারনাল রেসপিরেশন। তো আমরা এক্সটার্নাল রেসপিরেশন অ্যান্ড ইন্টারনাল রেসপিরেশন সম্পর্কে বুঝছি। এখন আমাদেরকে বুঝতে হবে যে এক্সটার্নাল রেসপিরেশন এবং ইন্টারনাল রেসপিরেশনের মেকানিজমটা কি, আসলে কীভাবে হয়। তো আজকের ক্লাসে মেনলি হচ্ছে আমরা এক্সটার্নাল রেসপিরেশন বা এক্সপাইরেশন এবং ইন্সপাইরেশনের মেকানিজমটা নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে আসলে প্রথমে হচ্ছে আমরা ইন্সপাইরেটরি মেকানিজম নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ইন্সপাইরেটরি মেকানিজম। তো আমরা জানি যে ইন্সপাইরেশনের সময় কি হয়। ইন্সপাইরেশনের সময় আসলে একটা জিনিসই হয়, সেটা হচ্ছে আমার কী হয়, অক্সিজেন লাংয়ের ভিতরে ঢোকে। হ্যাঁ, অক্সিজেন আমার হচ্ছে লাংয়ের ভিতরে ঢোকে অক্সিজেন, এবং লাংয়ের সাইজ বড় হয়, লাংয়ের ভলিউম বাড়ে, ঠিক আছে? তো এখন লাং থাকে কোথায়? লাং থাকে হচ্ছে আমার চেস্ট ওয়ালের ভিতরে। এই যে এই পাশে যদি চেস্ট ওয়াল থাকে, তো লাং থাকে হচ্ছে আমার কিসের ভিতরে? চেস্ট ওয়াল বা বক্ষপিঞ্জরের ভিতরে, ঠিক আছে? লাং থাকে হচ্ছে আমার বক্ষপিঞ্জরের ভিতরে। তো একটা কথা মানে আজকে মনে রাখো, এটার ব্যাখ্যা আমি নেক্সট ক্লাসে দিব। সেটা হচ্ছে চেস্ট ওয়ালের ভলিউম, চেস্ট ওয়ালের ভলিউম বাড়া মানে হচ্ছে আমার লাংয়ের ভলিউম বাড়া, ঠিক আছে? চেস্ট ওয়ালের ভলিউম যখন বাড়বে, লাংয়ের ভলিউমও বাড়বে। এই কথাটার ব্যাখ্যা আমি নেক্সট ক্লাসে দেবো ইনশাল্লাহ। তো নর্মালি চেস্ট ওয়াল তো একটা মানে ঘনকার বস্তু বা কিউবিক স্ট্রাকচার। হ্যাঁ, কিউবিক স্ট্রাকচার। এখন এর হচ্ছে আমার দৈর্ঘ্য আছে, এর হচ্ছে প্রস্থ আছে, এর হচ্ছে আমার উচ্চতা আছে। এখন এর ভলিউম কি? এর ভলিউম হচ্ছে আমার, আমরা জানি যে একটা কিউবিক স্ট্রাকচারের ভলিউম হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাই তো এর ভলিউম, ঠিক আছে? তো এখন আমার ইন্সপাইরেশনের সময় আমার কাজ কি? আমার কাজ হচ্ছে চেস্ট ওয়ালের ভলিউম বাড়ানো। ইন্সপাইরেশনের সময় কি? চেস্ট ওয়াল ভলিউম, এটাকে আমার কি করতে হবে? এটাকে হচ্ছে আমার বাড়াতে হবে কোনোভাবে। এখন এই সূত্র দিয়ে দেখো, তোমার হচ্ছে আমরা যদি উচ্চতাটা বাড়াইতে পারি, আমার ভলিউম বাড়বে। আমি যদি দৈর্ঘ্য বাড়াইতে পারি, আমার ভলিউম বাড়বে। আমি যদি প্রস্থ বাড়াইতে পারি, যে কোনো একটা বাড়াইলে ভলিউম বাড়বে। এমনকি আমি যদি 3টাও বাড়াইতে পারি, তাও তো আমার ভলিউমটা বাড়তেছে নাকি? তো এখন আমার ইন্সপাইরেশনের মেইন কাজ হচ্ছে আমার ভলিউম বাড়ানো। এখন ভলিউম বাড়ানোর জন্য নর্মালি কি হয় দেখো, নর্মালি কোয়াইট ব্রিদিংয়ের সময়, কোয়াইট ব্রিদিং মানে কি? কোয়াইট ব্রিদিং হচ্ছে আমার কোয়াইট ব্রিদিং মানে হচ্ছে আমার নর্মাল ব্রিদিং, মানে হচ্ছে নর্মাল অবস্থায়, মানে হচ্ছে আমি টিভি দেখতেছি তখন হচ্ছে আমার যেই টাইপের ব্রিদিং হয়, বা হচ্ছে আমি ফোন টিপতেছি আর ফোন টিপার সময় যেই মানে হচ্ছে ব্রিদিং হয়। আমি তো খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছি না, খুব আস্তে আস্তে ধীরে সুস্থে আমি নিঃশ্বাস নিচ্ছি। তো ধীরে সুস্থে যে নিঃশ্বাসটা আমি নিচ্ছি, ওইটা হচ্ছে আমার কোয়াইট ব্রিদিং। এখন দেখা গেছে যে কোয়াইট ব্রিদিংয়ের সময় এটা যদি চেস্ট ওয়াল হয়, আমি যদি আবার একটু আঁকি, এবং এইটা হচ্ছে ডায়াফ্রাম। তো কোয়াইট ব্রিদিংয়ের সময় দেখা গেছে শুধুমাত্র চেস্ট ওয়ালের এই উচ্চতা বাড়ে কমে, ঠিক আছে? তো চেস্ট ওয়ালের কী হয়? চেস্ট ওয়ালের আমার হচ্ছে উচ্চতা বা হচ্ছে হাইট বাড়ে এবং কমে।
তো এখন আমার ইন্সপাইরেশনের সময় কোয়াইট ইন্সপাইরেশনের সময় আমার কী করতে হবে, চেস্ট ওয়ালের উচ্চতা আমার বাড়াইতে হবে, ঠিক আছে। তো আমার কী করতে হবে, চেস্ট ওয়ালের উচ্চতা আমার বাড়াইতে হবে। তো চেস্ট ওয়ালের উচ্চতাকে আমার বাড়াইতে হলে কী করতে হবে, চেস্ট ওয়ালের উচ্চতা বাড়াইতে হলে এই ডায়াফ্রাম যদি আগে এরকম থাকতো, এটাকে নিচে নামিয়ে বা কন্ট্রাক্ট করে আমার হচ্ছে এই রকম করতে হবে, ঠিক আছে। তো ডায়াফ্রাম যখন কন্ট্রাক্ট করবে বা নিচের দিকে নামবে, তখন কি আমার হাইটটা একটু বাড়লো না? আর হাইটটা যখন বাড়ে তখন কি আমার ভলিউমটা তো বাড়লো। আর ভলিউম বাড়লে কি বলছিলাম, ভলিউম বাড়লে হচ্ছে আমার ইন্সপিরেশন হবে। তো এখন নর্মালি ডায়াফ্রাম কন্ট্যাক্ট করলে হচ্ছে আমার নর্মাল ইন্সপিরেশন হয়। তো এইটা তো আমরা বুঝলাম যে আসলে ডায়াফ্রাম কন্ট্যাক্ট করলে নর্মাল ইন্সপিরেশন হয়, এবং যে কোনো ধরনের ইন্সপিরেশনের জন্য আমার হচ্ছে ডায়াফ্রাম খুব দরকার। ইভেন পরবর্তীতে যে ইন্সপিরেশন দেখবো ওইখানেও ডায়াফ্রাম দরকার। যাই হোক, তো ডায়াফ্রামকে এই জন্য বলা হয় হচ্ছে প্রিন্সিপাল মাসেল অফ দ্য ইন্সপিরেশন। এখন ডায়াফ্রামের কাজ তো আমরা বুঝলাম যে ডায়াফ্রাম কন্ট্যাক্ট করলো, আমার হচ্ছে চেস্ট ওয়ালের ভলিউম বাড়লো। চেস্ট ওয়ালের ভলিউম বাড়লে এখানে যে লাং ছিল, এই লাং হচ্ছে সাইজে বড় হবে, অক্সিজেন লাংয়ের ভিতরে ঢুকবে, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখব যে ধরো তুমি এক্সারসাইজ করে আসছো, বাইরে থেকে ফুটবল খেলে আসছো। এখন ফুটবল খেলে আসার পরে তোমার কি হয়, তুমি খুব জোরে জোরে নিঃশ্বাস নেওয়া শুরু করো না, মানে হচ্ছে খুব জোরে জোরে হা 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 এরকম করে তো নিঃশ্বাস নেওয়া শুরু করো, ঠিক আছে। তো এখন তখন যেই মানে হচ্ছে ইন্সপাইরেশন হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ফোর্সফুল ইন্সপাইরেশন। তো এক্সারসাইজের পরে কি হয়েছিল আমাদের, ফোর্সফুল ইন্সপাইরেশন। তো এখন ফোর্সফুল ইন্সপাইরেশনে কি হবে, ফোর্সফুল ইন্সপাইরেশনে আমার চেস্ট ওয়ালের আমার হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা যদি আমার চেস্ট ওয়াল হয়, তো চেস্ট ওয়ালের উচ্চতা, দৈর্ঘ্য, সামনে পিছনে প্রস্থ সব কিছুই হচ্ছে আমার বাড়ানো লাগবে। তো এখন আমি সেটা বাড়াবো কীভাবে, তো সেটা বাড়ানোর জন্য আসলে আমার আমি দুইটা ছবি আঁকবো, তোমরা একটু দেখো। তো তোমার হচ্ছে এটা হচ্ছে সামনে থেকে আঁকা চেস্ট ওয়াল, তো এটা হচ্ছে আমার ডায়াফ্রাম। এবার আমি সাইড ভিউ থেকে একটা চেস্ট ওয়াল আঁকার চেষ্টা করতেছি। সাইড ভিউ থেকে নর্মালি এটা হচ্ছে ধরলাম ভার্টিব্রাল কলাম। এখন এই জায়গায় হচ্ছে রিপ থাকে, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রিপ, 1 নাম্বার না আর কি, একটা রিপ ধরো, তারপর হচ্ছে এটা পরের রিপ, এবং তারপরে আরেকটা রিপ, এবং এর সামনে কি থাকে, এর সামনে হচ্ছে স্টারনাম থাকে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের সেই স্টারনাম, এটা হচ্ছে আমাদের স্টারনাম। তো দেখো আমাদের হচ্ছে রিপ যখন নিচের দিকে থাকে, হ্যাঁ, ডায়াফ্রামের হিসাব তো আমরা জানি যে ডায়াফ্রাম নিচের দিকে গেলে চেস্ট ওয়ালের আমার হচ্ছে ভলিউম বাড়তেছে, ভার্টিক্যাল ডায়ামিটার বাড়তেছে বা হচ্ছে উচ্চতা বাড়তেছে, তো সেই কারণে চেস্ট ওয়ালের ভলিউমও বাড়তেছে। এখন খুব ভালো করে খেয়াল করো, রিপ যখন নিচের দিকে থাকে, তখন এই রিপ যখন নিচের দিকে আসে, তখন চেস্ট ওয়ালের এই যে ডান বামের যেই দৈর্ঘ্যটা না, এটা কমে, ঠিক আছে, চেস্ট ওয়ালের ডান বামের দৈর্ঘ্যটা কমে। এখন চেস্ট ওয়ালের ডান বামের দৈর্ঘ্যটা যদি কমে, তো তাইলে কি, তাইলে হচ্ছে আমার ভলিউম আমার কমবে না, তো ভলিউমটা তো আমার বাড়ানো লাগবে। তো কী করতে হবে তাইলে, আমার চেস্ট ওয়ালের ডান বামের দৈর্ঘ্যটা বাড়ানো লাগবে। তো চেস্ট ওয়ালের ডান বামের দৈর্ঘ্যটা যখন আমার বাড়ানোর ইচ্ছা হবে, তখন আমার কী করতে হবে, তখন হচ্ছে আমার রিপগুলোকে একটু উপরের দিকে নিতে হবে। রিপগুলোকে কী করতে হবে, আমার এই উপরের দিকে নিতে হবে। নিলাম আমি রিপগুলো উপরের দিকে, এবং তো আমার চেস্ট ওয়ালের ডান বামের ভলিউম তো হলো, তো সমস্যা নেই। তারপরে দেখো চেস্ট ওয়ালের আরেকটা ডায়ামিটার আছে, সেটা হচ্ছে অ্যান্টেরো পস্টেরিয়র ডায়ামিটার। এই যে সামনে থেকে পিছনে মানে ভার্টিব্রাল কলাম থেকে স্টারনামের দিকের যে ডায়ামিটার আছে, ওইটাকেও তো আমার মানে হচ্ছে একটু বড় করতে পারলে আমার ভলিউমটা তো আরেকটু বাড়ে। তো এই ডায়ামিটারটাকে, এটাকে বলবো আমরা যে এপি ডায়ামিটার বা অ্যান্টেরো পস্টেরিয়র ডায়ামিটার। তো এটাকেও তো আমার বাড়াইতে হবে। তো এটাকে বাড়ানোর জন্য কী করতে হবে, নর্মালি ভার্টিব্রাল কলাম এটা তো ফিক্সড, এটা তো আর আমি নাড়াতে পারতেছি না, ঠিক আছে। কিন্তু আমি তো সামনে যে স্টারনামটা আছে, স্টারনামটা তো মুভেবল। তো আমি যদি স্টারনামটাকে একটু সামনে নিয়ে দিই, তাহলে কি অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটারটা একটু ইনক্রিজ হলো না। তো এখন আমার ইন্সপাইরেশনের সময়, ফোর্সফুল ইন্সপাইরেশনের সময় এমন কিছু মাসেলের কাজ করতে হবে, যেই মাসেলগুলোকে আমার কি করবে, যেই মাসেলগুলো আমার হচ্ছে ফোর্সফুল ইন্সপাইরেশনের সময় মাসেলগুলো কি করবে, আমার
এক হচ্ছে আমার রিবগুলাকে উপরের দিকে নিবে, রিব আপওয়ার্ড। আবার হচ্ছে আমার স্টারনামকে সামনের দিকে নেবে, স্টারনাম অ্যান্টেরিয়র। আর ডায়াফ্রাম তো নিচের দিকে নেবে, ওটা তো সব সময় হবে আর কি। তো ডায়াফ্রাম ডাউনওয়ার্ড। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের চেস্ট ওয়ালের ভলিউম খুব বিশাল পরিমাণে এক্সপানশন হয়, এবং তখন হচ্ছে আমরা চেস্ট ওয়ালের ভলিউমটা যেহেতু বাড়ে আমরা ফোর্সফুল ইন্সপাইরেশন করি। তো এখন আমরা দেখব যে আসলে কোন কোন মাসেল আসলে আমাদের ফোর্সফুল ইন্সপাইরেশনের সাথে জড়িত। তো আমরা একটু দেখি। নর্মালি আমরা যদি আঁকি, এটা হচ্ছে আবার সেই আমাদের ভার্টিব্রাল কলাম। তো ভার্টিব্রাল কলামের পরে এটা হচ্ছে আমাদের সেই রিব। এখন রিবের দুই রিবের মাঝখানের স্পেসকে আমরা বলি কি? এই স্পেসকে আমরা বলি হচ্ছে ইন্টারকোস্টাল স্পেস বা আইসিএস, ইন্টারকোস্টাল স্পেস। এখন আমি একটু মুছতে হবে ইন্টারকোস্টাল স্পেসটা, কারণ আমি দেখাবো মাসেলগুলো। তো ইন্টারকোস্টাল স্পেসে একটা মাসেল থাকে ভেরি ইম্পর্ট্যান্ট ফর ফোর্সফুল ইন্সপাইরেশন। এই মাসেলের নাম হচ্ছে আমাদের এক্সটার্নাল ইন্টারকোস্টাল। তো দেখো একটা জিনিস আমরা একটু বলি যে আসলে প্রত্যেকটা মাসেলের একটা ফিক্সড পয়েন্ট থাকে, একটা মুভেবল পয়েন্ট থাকে। মাসেলের ফিক্সড পয়েন্ট যে জায়গায়, ওই জায়গায় মাসেল খুব নাড়াচাড়া করে না, বাট মুভেবল পয়েন্ট দিয়ে খুব নাড়াচাড়া করে। তো নর্মালি কী হয় দেখো, যে তোমার হচ্ছে স্টার্নোক্লিডোম্যাস্টয়েডের এইটা হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট, মানে হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য রিবে স্টার্নোক্লিডোম্যাস্টয়েডের যেই আমার হচ্ছে অ্যাটাচমেন্ট, এটা হচ্ছে আমার ফিক্সড, এখানে কোনো মুভেবল নাই। বাট এই পয়েন্টটা হচ্ছে মুভেবল। এই পয়েন্টটা যখন মুভেবল, এখন দেখো স্টার্নোক্লিডোম্যাস্টয়েডের ফাইবারগুলো তো দেখতেছি যে লাল লাল কালার যেগুলো দেখছি, এগুলো তো ফাইবার। এখন ধরো স্টার্নোক্লিডোম্যাস্টয়েড কন্ট্রাক্ট করছে, ঠিক আছে, এই মাসেলটা হচ্ছে কন্ট্রাক্ট করছে। তো যেহেতু মুভেবল এই দিকে, তো কন্ট্রাক্ট করলে কি আমার হচ্ছে মাসেলের ফাইবারগুলো এই দিকে উঠতেছে উপরের দিকে। উপরের দিকে উঠলে কি, এটা দড়ির মতো আর কি, তখন কি আমার রিবগুলোও কি উপরের দিকে উঠতেছে না? বা হচ্ছে এই জায়গাটা যদি দেখি এই মাসেলের ফাইবারটা উঠতেছে, তখন আমার রিবগুলোও কি উপরের দিকে উঠতেছে না? তো তখন আমার আলটিমেটলি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কন্ট্যাক্ট করার পরে আমার হচ্ছে রিবগুলোর ডিরেকশন দেখতে কেমন হবে দেখো। তোমার হচ্ছে এটা যদি ভার্টিব্রাল কলাম হয়, তো রিবগুলো তখন এরকম একটু উপরে উঠে গেছে, দেখো একটু উপরে উঠে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কন্ট্রাক্টেড অবস্থায়। এখন আমি বলছিলাম যে রিবগুলো যখন উপরে উঠে যায় তখন কি, তখন হচ্ছে আমার চেস্ট ওয়ালের ডায়ামিটারটা বাড়ছে না, তো চেস্ট ওয়ালের ভলিউমটা বাড়ছে। তো ভলিউমটা বাড়ার কারণে কি আমার হচ্ছে আমি হচ্ছে ইন্সপাইরেশন করতেছি। তো এটা হচ্ছে আমার এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল কীভাবে ইন্সপাইরেশন করে। এখন তুমি বলবা যে ভাই এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলই কি শুধুমাত্র একমাত্র মাসেল যেটা হচ্ছে ফোর্সফুল ইন্সপাইরেশন করে? উত্তর হলো না, আমাদের আরও কিছু মাসেল আছে এবং আমরা দেখতেছি সেটা। দ্বিতীয় যে মাসেলটা ফোর্সফুল ইন্সপাইরেশনের জন্য হেল্প করে সেটার নাম হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র। তো এটাও অনেকটা এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলের সাথেই থাকে। তো আমরা যদি দেখি, এটা হচ্ছে আমাদের সেই ভার্টিব্রাল কলাম। তো এই জায়গায় হচ্ছে রিব, তো শুরুর দিকে রিবগুলার আউটার বর্ডারের দিকে এরকম সিরেটেড একটা মাসেল থাকে, মানে করাতের মতো দেখতে, হ্যাঁ করাতের মতো দেখতে একটা মাসেল থাকে, সরি এইদিকে, হ্যাঁ এইদিকে এরকম করাতের মতো দেখতে একটা মাসেল থাকে, সরি এই মাসেলের নাম হচ্ছে আমাদের সিরাটাস অ্যান্টেরিয়র। এখন সিরাটাস অ্যান্টেরিয়র যখন কন্ট্যাক্ট করে তখন হচ্ছে আমার রিব কেস উপরের দিকে ওঠে এবং হচ্ছে আমার ট্রান্সভার্স ডায়ামিটার বা হচ্ছে লেফট রাইট ডায়ামিটার যেটাই বলো ওটা হচ্ছে বেড়ে যায় এবং ভলিউম বেড়ে যায়, আলটিমেটলি আমার হচ্ছে ফোর্সফুল ইন্সপাইরেশন হয়। তারপরে 3 নম্বর যে মাসেল আমাদের হচ্ছে ফোর্সফুল ইন্সপাইরেশনের জন্য জড়িত সেটা হচ্ছে আমাদের স্টার্নোক্লিডোম্যাস্টয়েড মাসেল। তো আমরা দেখি, এটা হচ্ছে আমাদের স্টার্নো আঁকতেছি আমি। হচ্ছে স্টার্নাম। তারপরে আমরা জানি যে আসলে এইখানে হচ্ছে ক্লাভিকল থাকে স্টার্নামের একদম সাথেই, এটা হচ্ছে আমাদের ক্লাভিকল। তো এটা হচ্ছে ক্লাভিকল, এটা হচ্ছে আমাদের স্টার নাম। এখন দেখো স্টারনামের অ্যান্টেরিয়র বর্ডার মানে ম্যানোব্রিয়াম স্টার্নের, এই
ম্যানোব্রিয়ামের একদম অ্যান্টেরিয়র এবং আপার পার্ট এবং হচ্ছে ক্লাভিকলের আপার বর্ডার, এই জায়গা থেকে এরকম একটা মাসেল হচ্ছে আমার অরিজিন নেয়, এবং এই মাসেলটা শেষ হয় হচ্ছে টেম্পোরাল বোন আছে না, টেম্পোরাল বোনের একটা ম্যাস্টয়েড প্রসেস থাকে, ধরলাম এটাই সেই ম্যাস্টয়েড প্রসেস। টেম্পোরাল বোন যখন পড়বা তখন জানবে এটা হচ্ছে আমার ম্যাস্টয়েড প্রসেস অফ টেম্পোরাল বোন, এখানে গিয়ে শেষ হয়। এখন মনে করো এই মাসেলটা কন্ট্যাক্ট করছে, তো এই মাসেলটা কন্ট্যাক্ট করলে মাসেলটা মূলত এই দিকে উঠবে, ঠিক আছে। তো মাসেলটা যখন কন্ট্যাক্ট করলো তখন কি হলো দেখো, তখন হচ্ছে আমার স্টারনাম সামনের দিকে চলে গেছে। এখন স্টারনাম সামনের দিকে চলে গেছে, এটা আমি এই ছবি দিয়ে দেখাইতে পারবো না, আমি আরেকটা ছবি আঁকি। তো ধরো হচ্ছে এটা আমাদের সেই আবার সেই ভার্টিব্রাল কলাম, এখানে রিব ছিল এবং রিবের সাথে এখানে লাগাইনা ছিল হচ্ছে আমার স্টারনাম, এটা হচ্ছে আমাদের সেই স্টারনাম। এখন যখন আমার স্টার্নোক্লিডোম্যাস্টয়েড এই যে এইভাবে গেছে ওইটা মাসেলটা, স্টার্নোক্লিডোম্যাস্টয়েড অনেকটা এরকম গেছে, ঠিক আছে। তো যখন আমার এটা কন্ট্যাক্ট করতেছে বা এটা উপরের দিকে উঠতেছে তখন কি, তখন হচ্ছে আমার স্টারনাম সামনের দিকে যাবে, ঠিক আছে। একটু চিন্তা করার চেষ্টা করো যে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড আমার হচ্ছে যখন হচ্ছে আমার কন্ট্যাক্ট করতেছে তখন স্টারনাম সামনের দিকে যাচ্ছে, এবং এই কারণে হচ্ছে আমার অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটারটা বাড়ছে, যেটা হচ্ছে আমার আলটিমেটলি কি, আমার আলটিমেটলি ভলিউম বাড়াচ্ছে, এবং ভলিউম যখন বাড়তেছে তখন কি আলটিমেটলি আমার ইন্সপাইরেশনই তো হচ্ছে, ফোর্সফুল ইন্সপাইরেশন। এখন তোমাদের কাছে প্রশ্ন যে তোমরা ভিডিওটা এখন পজ করবা এবং চিন্তা করবা যে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড মাসেলের নাম স্টার্নোক্লিডোম্যাস্টয়েড কেন হলো। এটার আসলে ব্যাখ্যা তোমরা যদি চাও পজ করে দেখতে পারো, বা আমি এখনই বলে দিচ্ছি। সেটা হচ্ছে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড হচ্ছে, স্টার্না মানে তো স্টারনাম, ক্লিডো মানে ক্লাভিকল, আর ম্যাস্টয়েড হয়েছে গিয়ে শেষ, এই কারণ হচ্ছে ম্যাস্টয়েড। তো এটা হচ্ছে স্টার্নোক্লিডোম্যাস্টয়েড, ঠিক আছে। তারপরে ফোর্সফুল ইন্সপাইরেশনের জন্য সর্বশেষ যেই মাসেলটা সেটা হচ্ছে স্ক্যালেনি মাসেল। তো ধরো এটা হচ্ছে আমাদের ফার্স্ট রিব, তো ফার্স্ট রিবের মিডিয়াল যে বর্ডারটা থাকে, মিডিয়াল বর্ডারের ভিতর থেকে হচ্ছে এরকম উপরের দিকে আমার হচ্ছে একটা মাসেল হচ্ছে অরিজিন নেয়, এটার নাম হচ্ছে আমাদের স্ক্যালেনিয়াস অ্যান্টেরিয়র। তো স্ক্যালেনিয়াস অ্যান্টেরিয়র যখন কন্ট্যাক্ট করে তখন হচ্ছে আমার রিব একটু উপরের দিকে ওঠে, তো রিব কেজ উপরের দিকে উঠলে আলটিমেটলি আমার কি ভার্টিক্যাল ডায়ামিটার, অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার আর হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটারটা বেড়ে যায়, আলটিমেটলি হচ্ছে আমার ইন্সপাইরেশন হয়। তো আমরা ইন্সপাইরেটরি মেকানিজম তো বুঝলাম, তো এখন হচ্ছে আমরা এক্সপাইরেশনের মেকানিজমটা বুঝবো, মেকানিজম অফ এক্সপাইরেশন। তো এক্সপাইরেটরি মেকানিজম মূলত হচ্ছে নর্মাল ওয়াইড ব্রিদিংয়ে আসলে ইন্সপাইরেশনের সময় যেরকম আমাদের এফোর্ট দেওয়া লাগে, এক্সপাইরেশনের সময় নর্মাল ব্রিদিংয়ে ওইভাবে এফোর্ট দিতে হয় না। এক্সপাইরেশনের সময় তাহলে এফোর্ট না দিলে কী হয় দেখো, নর্মালি আমরা জানি যে আসলে চেস্ট ওয়াল হচ্ছে একটা ইলাস্টিক স্ট্রাকচার, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের সেই চেস্ট ওয়াল। তো চেস্ট ওয়াল যখন এরকম বাইরের দিকে কন্ট্যাক্ট করছে, তো এখন চেস্ট ওয়াল যখন বাইরের দিকে এভাবে কন্ট্যাক্ট করছে, তো এখন মানে বড় হয়েছে, তো এখন এই কারণে কি হয় তোমার হচ্ছে ইলাস্টিসিটির কারণে কি চেস্ট ওয়াল হচ্ছে ভিতরের দিকে আবার চলে যাবে না, মানে হচ্ছে একটা ইলাস্টিক একটা রাবারের কথা চিন্তা করো, যে চেস্ট ওয়াল হচ্ছে আমার একটা রাবার, হ্যাঁ। তো এখন যখন চেস্ট ওয়াল বাইরের দিকে আমি বড় করছি, এখন ইলাস্টিসিটির কারণে কি চেস্ট ওয়াল আবার ভিতরের দিকে মানে চলে যাবে না, তো এই যে ভিতরের দিকে চলে গেছে এটাই তো বলে হচ্ছে চেস্ট ওয়ালের ইলাস্টিসিটি, ঠিক আছে। এবং এই ইলাস্টিসিটির কারণে আমাদের হচ্ছে চেস্ট ওয়ালের দৈর্ঘ্যটা মানে হচ্ছে ভলিউমটা কমে। আবার চিন্তা করো যে ধরো হচ্ছে চেস্ট ওয়ালের নিচে ডায়াফ্রাম আছে, তো ডায়াফ্রামকে আমরা কন্ট্যাক্ট করার পরে কি ডায়াফ্রাম হচ্ছে আমার এরকম হয়। এখন ডায়াফ্রাম তো একটা মাসেল যদি কন্ট্যাক্ট করে কতক্ষণ পর তো আবার রিল্যাক্স করবে, রিল্যাক্স করলে ডায়াফ্রাম আবার উপরের জায়গায় চলে যাবে এবং পরবর্তীতে আমার এক্সপাইরেশন করবে। তো এক্সপাইরেশনের সময় আমার কী কী দরকার, নর্মালি আমরা ইন্সপাইরেশনের সময় দেখছিলাম কি চেস্ট ওয়ালের ভলিউম বাড়াইতে হবে, মানে রিব কেজ মানে চেস্ট কেজের ভিতরে যে ভলিউমটা আছে ভলিউমটা বাড়াইতে হবে, থোরাক্সের ভলিউম বাড়াইতে হবে। এখন এক্সপাইরেশনের সময় কী হবে, এর উল্টা থোরাক্সের ভলিউম কমাইতে হবে। এখন আমি কেমনে কমাবো থোরাক্সের ভলিউমটা, তো আমরা দেখছিলাম যে আসলে আমাদের কী করতে হবে, ভলিউম ইন চেস্ট ক্যাভিটি বা থোরাক্স এটা হচ্ছে আমার ডিক্রিজ করতে হবে। তো ডিক্রিজ আমি কেমনে করতে পারি, এক নাম্বার হচ্ছে আমাদের হচ্ছে এই ভার্টিক্যাল ডায়ামিটার, ট্রান্সভার্স ডায়ামিটার, তারপর হচ্ছে আমাদের যে কী ছিল আমাদের হচ্ছে অ্যান্টেরিয়র পস্টেরিয়র ডায়ামিটার, সব ডায়ামিটার
ইন অল ডিরেকশন, এটা হচ্ছে আমাদের কমাইতে হবে। এখন ডায়ামিটার সব ডিরেকশনে যদি আমি কমাইতে চাই তো এখন আমার কী করতে হবে? তো নর্মাল এক্সপাইরেশনের সময়, কোয়াইট এক্সপাইরেশনের সময় আসলে কিছুই করতে হয় না, অটোমেটিক্যালি আমার যখন আমি ইন্সপাইরেশন করবো অটোমেটিক্যালি, হ্যাঁ, যখন আমি ধরো এই যে বড় হইলো আমার চেস্ট ওয়াল, আমি ইন্সপাইরেশন করলাম, তো অটোমেটিক্যালি হচ্ছে আমার চেস্ট ওয়াল হচ্ছে আবার কতক্ষণ পরে এরকম ছোট হয়ে যাবে, চেস্ট ওয়াল ধরো এরকম ছোট হয়ে যাবে এবং ডায়াফ্রামও একটু উপরের দিকে উঠে যাবে, ভলিউম কমে যাবে, শেষ। বাট যখন আমি ফোর্সফুল এক্সপাইরেশন করতে যাব, জোরে জোরে নিঃশ্বাস নিতে যাব, তখন আমার কি করতে হবে? তখন এমন কিছু মাসেল লাগবে যেটা হচ্ছে রিব কেসকে ডাউনওয়ার্ড পুল করবে, যেটা হচ্ছে আমার স্টারনামকে পিছনের দিকে নিয়ে যাবে, আর হচ্ছে আমার মানে চেস্ট ওয়ালের আলটিমেটলি ভলিউমটা কমাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের মাসেলগুলো কী কী আছে? তো আমরা মাসেলস অফ আমরা যদি দেখি যে আমাদের হচ্ছে ফোর্সফুল এক্সপাইরেশন, তো ফোর্সফুল এক্সপাইরেশনের মাসেলের মধ্যে কী আছে দেখো, তো তোমার হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই থোড়া কী বলে ভার্টিব্রাল কলাম। তো এখন মনে করো আমার হচ্ছে এই রিব কেসটা হচ্ছে আমার নর্মালি ইন্সপায়ার্ড অবস্থায় আছে, ঠিক আছে, একটু উপরের দিকে আমি রিবগুলো দেখাচ্ছি। তো এখন এক্সটার্নাল ইন্টারকোস্টাল মনে করো এই ছবিতে নাই, তো এখন এই ছবিতে যেই মাসেলটা থাকবে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ইন্টারকোস্টাল, এটা হচ্ছে আমাদের সেই ইন্টারনাল ইন্টারকোস্টাল। তো এখন ইন্টারনাল ইন্টারকোস্টালের ফিক্সড পয়েন্ট হচ্ছে আমাদের এইটা, মানে হচ্ছে আপার বর্ডার অফ দ্য রিব, এই পয়েন্টটা হচ্ছে আমাদের ফিক্সড, এটা হচ্ছে আমাদের ফিক্সড। এখন এইটা যখন ফিক্সড হয় তখন কি এই পয়েন্টটা হচ্ছে আমাদের তাহলে মুভেবল। এখন এইটা যখন মুভ করবে, এটা যখন মুভ করবে তখন কি আমাদের হচ্ছে এই দিকে টান দিবে না, আমাদের হচ্ছে মাসেলটা, যখন আমার মাসেলটা এই দিকে টান দিবে তখন কি রিবগুলোও তো নিচের দিকে চলে আসবে না। এখন রিবগুলো যখন নিচের দিকে চলে আসবে তখন আমাদের ব্যাপারটা দেখতে কেমন দেখা যাবে? তো আমরা দেখি যে আসলে তখন ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম হয়ে যাবে, এই সেই ভার্টিব্রাল কলাম, রিবগুলো তখন এরকম নিচের দিকে চলে যাবে, ঠিক আছে। এখন রিবগুলো নিচের দিকে চলে যাওয়ার কারণে কি হবে? রিবগুলো নিচের দিকে চলে যাওয়ার কারণে আমাদের ট্রান্সভার্স ডায়ামিটার এটা হচ্ছে কমে যাবে এবং আলটিমেটলি আমার হচ্ছে ভলিউম কমে যাবে। ভলিউম কমে গেলে কী হবে? ভলিউম কমে গেলে হচ্ছে আমার এক্সপাইরেশন হবে। তারপরে হচ্ছে আরেকটা মাসেল হচ্ছে আমার ফোর্সফুল এক্সপাইরেশনে কাজ করে, সেই মাসেলটার নাম হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস, দ্বিতীয় যে মাসেলটা। তো সেটা কোথা থেকে আমরা দেখি যে আসলে এটা যদি আমাদের স্টারনাম হয়, তো স্টারনামের নিচের থেকে হচ্ছে আমাদের অ্যাবডোমেনের যে মাসেল এটা হচ্ছে আমাদের রেকটাস অ্যাবডোমিনিস। তো এটাও যখন নিচের দিকে টান দেয় তো তখন হচ্ছে আমাদের সেই রিব কেস, আমাদের হচ্ছে রিবগুলো নিচের দিকে নামে, স্টারনাম একটু পিছনের দিকে যায়, আলটিমেটলি ভলিউমটা কমে, ভলিউম ডিক্রিজড, আমাদের হচ্ছে এক্সপাইরেশন হ্যাপেন্ড। এখন আশা করি তোমরা মাসেলগুলো এক্সপাইরেটরি আর ইন্সপাইরেটরি মাসেলগুলো কীভাবে কাজ করছে এটা বুঝছো যে মানে আসলে কীভাবে কাজ করতেছে তারা। এখন আমার প্রশ্ন যে আসলে এক্সারসাইজের সময় আমাদের রেসপাইরেটরি রেট কেন বাড়ে? হ্যাঁ, প্রশ্নটা কি? ওয়াই রেসপাইরেটরি রেট ইনক্রিজড ইন এক্সারসাইজ। তো কী হয় দেখো, তোমার হচ্ছে নর্মালি এক্সারসাইজের সময় কি হয়? এক্সারসাইজের সময় আমাদের হচ্ছে যে সেল আছে না, এটা ধরো সেল, এই সেলের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি দরকার হয়, প্রচুর পরিমাণে শক্তি খরচও হইতে থাকে, আর তাহলে প্রচুর পরিমাণে শক্তি কি আমার নতুন করে জেনারেট হয়ে থাকবে। তো প্রচুর পরিমাণে শক্তি যদি আমার নতুন করে জেনারেট হইতে হয় তো আমার কি লাগবে? আমার হচ্ছে খাবার লাগবে, খাবার মনে করা আছে, আর খাবার প্লাস অক্সিজেন, অক্সিজেন তো আমার দরকার, অক্সিজেন দরকার হইলে তো আমার হচ্ছে প্রচুর পরিমাণে শক্তি লাগে, তৈরি হয় আর কি। তো যখন আমার এটিপির নিড বেড়ে যায় তখন আমার খাবারেরও দরকার বেশি, আমার অক্সিজেনেরও দরকার বেশি, তাইলে কি আমার বেশি অক্সিজেন হচ্ছে আমার মানে অ্যাটমসফিয়ার থেকে হচ্ছে আমার নিতে হবে না, বেশি অক্সিজেন আমার অ্যাটমসফিয়ার থেকে নিতে হবে। আবার দেখো এই খাবার আর অক্সিজেনের বিক্রিয়ায় আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এখন বেশি অক্সিজেন আমার খাবারের সাথে বিক্রিয়া করে কি আমার বেশি কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে না? আলটিমেটলি কি অ্যাটমসফিয়ারে আমার বেশি কার্বন ডাইঅক্সাইড চলে যাবে। তো দেখো আমি বেশি অক্সিজেন নিচ্ছি এবং আমি বেশি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। এখন বেশি অক্সিজেন নিতে হলে কি আমার বেশি নিঃশ্বাস নেওয়া লাগবে, বেশি কার্বন ডাইঅক্সাইড ছাড়তে গেলে কি আমার হচ্ছে বেশি মানে হচ্ছে আমার নিঃশ্বাস ছাড়তে হবে, ঠিক আছে। আমি যদি আরও স্পেসিফিকলি বলি যে বেশি অক্সিজেন নেওয়া মানে হচ্ছে আমার বেশি ইন্সপাইরেশন করতে হবে, বেশি কার্বন ডাইঅক্সাইড ছাড়া মানে কি আমার বেশি এক্সপাইরেশন করতে হবে, আলটিমেটলি আমার
কী হবে, আলটিমেটলি হচ্ছে আমার প্রচুর পরিমাণে আমার হচ্ছে রেসপাইরেশন বা হচ্ছে আমার রেসপাইরেটরি রেটের মাত্রা বেড়ে যাবে, এবং এই কারণে তখন ফোর্সফুলি আমরা এক্সপাইরেশন করি এবং ফোর্সফুলি আমরা ইন্সপাইরেশন করি, ঠিক আছে। বাট আমরা নর্মাল প্রসেসে আমরা হচ্ছে জাস্ট কোয়াইট ইন্সপাইরেশন অ্যান্ড কোয়াইট এক্সপাইরেশন করে থাকি। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝছো। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন, যে আমরা বললাম যে এক্সপাইরেশন এবং ইন্সপাইরেশন ফোর্সফুলি করতে হয় কখন, যখন হচ্ছে আমরা মানে হচ্ছে এক্সারসাইজ করি। বাট এমন কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে, হ্যাঁ, এমন কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে যেখানে হচ্ছে আমার ফোর্সফুল এক্সপাইরেশন অ্যান্ড ইন্সপাইরেশন মানে ফোর্সফুল রেসপাইরেশন করতে হয়, ফোর্সফুল ইন্সপাইরেশন অ্যান্ড এক্সপাইরেশন দুইটা করতে হয়। এখন তোমরা কি বলতে পারবা যে আসলে এমন কোন প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে যেখানে হচ্ছে আমাদের ফোর্সফুলি এক্সপাইরেশন অ্যান্ড ইন্সপাইরেশন করতে হয়? তো এর উত্তরটা আমি আশা করি নেক্সট ক্লাসে দিব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত তোমরা চিন্তা করতে থাকো যে কোন ডিজিজ কন্ডিশনে আমাদের রেসপাইরেশন মানে হচ্ছে ইন্সপাইরেশন আর এক্সপাইরেশন ফোর্সফুলি করতে হয়। তারপরে এখন আমরা মানে হচ্ছে মেকানিজম অফ মানে রেসপাইরেশনটা একটু দেখলাম। তো এখন আমরা মানে হচ্ছে আমাদের জানি যে সব কিছুর কন্ট্রোলই তো আছে হচ্ছে ব্রেইন। তো ব্রেইন আসলে রেসপাইরেশন বা ইন্সপাইরেশন আর এক্সপাইরেশন কীভাবে কন্ট্রোল করে এইটা একটু আমাদের জানতে হবে। প্রথম কথা হচ্ছে এই টপিকটা সামনে আমরা পাবো, নিউরাল কন্ট্রোল অফ রেসপিরেশন নামে একটা টপিক আছে, ওই জায়গায় আমরা পাবো। তার আগে আমি জাস্ট একটা ব্রিফ আইডিয়া দিচ্ছি তোমাদেরকে, যদি নাও বুঝে থাকো আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসগুলোতে আরও আলোচনা করলে বুঝবা। মনে করো এটা একটা হচ্ছে আমাদের ব্রেইনের বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কাট সেকশন। এটা হচ্ছে আমাদের ফোর ব্রেন, তারপরে মিড ব্রেনটা আঁকলাম, এটা হচ্ছে ধরো মিড ব্রেন, পন্স, মেডুলা। আবার এইদিকে এটা হচ্ছে আমাদের সেরেবেলাম, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। তো এটা কি, এটা হচ্ছে আমাদের ফোর ব্রেন, এটা হচ্ছে আমাদের পন্স, এটা হচ্ছে আমাদের মেডুলা, এটা হচ্ছে আমাদের সেরিবেলাম, আর এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। তো এটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। তো এখন পন্স আর মেডুলার পিছনে হচ্ছে এইরকম একটা রেসপাইরেটরি সেন্টার থাকে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে আমাদের রেসপাইরেটরি সেন্টার। রেসপাইরেটরি সেন্টারের মানে ডিটেল গঠন হচ্ছে আমরা পরবর্তীতে গিয়ে দেখব। তো ধারণা করে নাও এখানে একটা রেসপাইরেটরি সেন্টার থাকে, রেসপাইরেটরি সেন্টার। তো এখন রেসপাইরেটরি সেন্টার থেকে কিছু নার্ভ ফাইবার আমার হচ্ছে স্পাইনাল কর্ডের দিকে যাবে, এবং এই স্পাইনাল কর্ড থেকে এরা কি করবে, এরা হচ্ছে আমাদের বিভিন্ন হচ্ছে নার্ভ ফাইবার হিসাবে বের হবে। যেমন হচ্ছে C3, তারপর হচ্ছে C4 এবং C5। এই ভার্টিব্রাল লেভেলে আমাদের হচ্ছে যেই মানে হচ্ছে যে স্পাইনাল কর্ড থেকে ওই যেই নার্ভ ফাইবারটা বের হয় সেটার নাম হচ্ছে ফ্রেনিক নার্ভ, ফ্রেনিক নার্ভ। এটা হচ্ছে রেসপাইরেটরি সেন্টারের সাথে ডিরেক্টলি কানেক্টেড। তারপরে আমাদের T1 থেকে T12 মনে করো মাঝখানে তো আরও আছে। এই ভার্টিব্রাল লেভেল থেকে যে নার্ভগুলো বেরে তাকে আমরা বলবো ইন্টারকোস্টাল নার্ভ। এখন এই ফ্রেনিক নার্ভ কই যাবে? ফ্রেনিক নার্ভ হচ্ছে আমার চেস্ট ওয়ালের ডায়াফ্রামের কাছে যাবে, ডায়াফ্রামকে গিয়ে সাপ্লাই দিবে। ইন্টারকোস্টাল নার্ভ হচ্ছে আমার চেস্ট ওয়ালের মাসেলকে সাপ্লাই দিবে। এখন ধরো হচ্ছে এখন আমার ইন্সপাইরেশন করার দরকার। তো ইন্সপাইরেশন যখন করার দরকার তখন হচ্ছে আমার রেসপাইরেটরি সেন্টারে ইন্সপাইরেশনের জন্য একটা সিগন্যাল আসবে, রেসপাইরেটরি সেন্টার হচ্ছে স্টিমুলেট হবে। রেসপাইরেটরি সেন্টার যখন স্টিমুলেট হবে তখন সে তার ডিসেন্ডিং যে ফাইবারটা আছে তাকেও স্টিমুলেট করবে। তো এটা স্টিমুলেট করলে কি, এই ফাইবারগুলো তো স্টিমুলেট হচ্ছে, এই ফাইবারগুলো সবাই স্টিমুলেট হবে, এবং সবাই যখন স্টিমুলেট হবে তখন ফ্রেনিক নার্ভও স্টিমুলেট হবে, ইন্টারকোস্টাল নার্ভও স্টিমুলেট হবে। এবং ফ্রেনিক নার্ভ যখন স্টিমুলেট হয় ডায়াফ্রাম কী করে, ডায়াফ্রাম তো কন্ট্রাক্ট করে, ডায়াফ্রাম তখন কন্ট্রাক্ট করে ডায়াফ্রাম হচ্ছে আমার নিচের দিকে নেমে যাবে। আবার হচ্ছে ইন্টারকোস্টাল নার্ভ যখন কাজ করবে তখন হচ্ছে এরা কী করবে, চেস্ট ওয়ালকে বাইরের দিকে টেনে নিয়ে চেস্ট ওয়ালের এক্সপানশন করবে। তো বোথ উইল মানে ইনক্রিজ দ্য ভলিউম অফ চেস্ট ওয়ালের ভলিউম হচ্ছে বাড়বে, এবং হচ্ছে তখন কি হবে, তখন হচ্ছে আমাদের ইন্সপাইরেশন হবে। আবার যখন হচ্ছে মনে করো এক্সপাইরেশন করার দরকার তখন কি এই রেসপাইরেটরি সেন্টার ইনহিবিট হবে, এরা হচ্ছে এদিকে ইনহিবিটরি সিগন্যাল দিতে থাকবে। আমাদের হচ্ছে ফ্রেনিক নার্ভ ইনহিবিট হবে, ইন্টারকোস্টাল নার্ভ ইনহিবিট হবে। ফ্রেনিক নার্ভ যখন ইনহিবিট হবে তখন আমার কি ডায়াফ্রাম আবার উপরের দিকে চলে যাবে, রিল্যাক্স করবে। ইন্টারকোস্টাল নার্ভগুলোও রিল্যাক্স করার কারণে আমাদের হচ্ছে ইন্টারকোস্টাল মানে এক্সটার্নাল ইন্টারকোস্টাল যে মাসেল ছিল এরা হচ্ছে চেস্ট ওয়ালের ভলিউম কমাবে। এখন ভলিউম যখন কমাবে এটা কী করবে, এটা হচ্ছে আমাদের এক্সপাইরেশন করবে। তো আশা করি বুঝছো যে কীভাবে আসলে নিউরাল কন্ট্রোলটা হয়। এখন এর সাথে একটা মানে ক্লিনিক্যাল সিনারিও আমরা হচ্ছে অ্যাড করে দিতে পারি, যে তোমার হচ্ছে C345 এটা হচ্ছে তো ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু। তো নর্মালি C345 এটা কই থাকে, এটা হচ্ছে ঘাড়ে থাকে, ঠিক আছে। তো ঘাড়ে মানে হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রার উপরে যদি আমরা কখনো আঘাত করি বা সার্ভাইকাল ভার্টিব্রার ওইখানে যদি আমরা আঘাত করি, মনে করো হচ্ছে এই একটা মানুষ, এর হচ্ছে
এই ঘাড়ে হচ্ছে এদিকে তো C3 C4 C5 থাকে, তো এখানে যদি আমরা আঘাত করি তখন হচ্ছে তার হচ্ছে কী হবে, তার তো ফ্রেনিক নার্ভ হচ্ছে আমাদের কি ফ্রেনিক নার্ভ তো কাট হয়ে গেল। তো তখন আমরা জানি কি আসলে মানে প্রিন্সিপাল মাসেল অফ ইন্সপিরেশন হচ্ছে ডায়াফ্রাম। তো এই কারণে আসলে C3 4 5 এই লেভেলে বা এর থেকে উপরের লেভেলে যদি আমার হচ্ছে মানে হচ্ছে কোনোভাবে যদি আঘাত করি আমি পেশেন্টকে, তো তখন দেখা যায় যে আসলে তোমার যদি ফ্রেনিক নার্ভ কাট পড়ে যায় তো আসলে পেশেন্ট মানে হচ্ছে ব্রিদিংয়ের কারণেই মানে ব্রিদিং না করতে পারার কারণেই মারা যাবে, ঠিক আছে। তো এইদিকে আঘাত লাগলে যদি সিভিয়ার কেস হয় তাহলে হচ্ছে তোমার ফ্রেনিক নার্ভ ইনজুরি। তবে এখানে কথা আছে যে দুই সাইডে আঘাত লাগে, ফ্রেনিক নার্ভ তো দুইটা আর কি, রাইট সাইড আর লেফট সাইডে। তো যদি দুই সাইডেরটা একসাথে লাগে তখন হচ্ছে ব্যাপারের সিভিয়ারিটিটা আরও বেড়ে যায়, বাট এক সাইডে লাগলে হচ্ছে তোমার হচ্ছে আরেক সাইড এটা কম্পেনসেট করতে পারে মোটামুটি, বাট হচ্ছে যদি দুই সাইডে লাগে তখন ব্যাপারে মানে এই ব্যাপারটা সিভিয়ারিটি আরও অনেক বেড়ে যায়। তো ফ্রেনিক নার্ভ ইনজুরি থেকে কী হবে, ব্রিদিং প্রবলেম হবে, ঠিক আছে। তো আর যদি মনে করো যদি আমরা C3 4 5 এর নিচে যদি আমরা করি আঘাত করে কেউ, ধর হচ্ছে থোরাসিক ভার্টিব্রাল লেভেলে বা হচ্ছে ইয়ে থেকে, তখন আসলে ব্রিদিং প্রবলেমটা ওইভাবে হবে না, ঠিক আছে। মানে ফ্রেনিক নার্ভে আঘাত করলে যেভাবে ব্রিদিং হবে নর্মালি আঘাত করলে ব্রিদিং প্রবলেম ওইভাবে হবে না। আর ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু মনে রাখার একটা টেকনিক আছে, আমরা জানি যে আসলে C3 C4 C5 এটা হচ্ছে ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু। তো অনেকে বলে যে C3 4 5 কিপ দ্য ডায়াফ্রাম অ্যালাইভ। তো C3 4 5 কিপ দ্য ডায়াফ্রাম অ্যালাইভ, একটা নেমোনিক চাইলে মনে রাখতে পারো। তো আশা করি আজকে ক্লাসে যা পড়াইছি সব বুঝছো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।